ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আমরা রসায়ন বইয়ের টেক্সট বই পড়তেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায়ে শুরু করতেছি আজকে। তো তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার, অর্থাৎ কেমিস্ট্রির মূলত এটা হচ্ছে এখান থেকেই মূলত কেমিস্ট্রির যে বিষয়গুলো সেখান থেকে এটা থেকেই শুরু হবে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের টেক্সট বইয়ের পড়াশোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কৌতূহলী মানুষের স্বাভাবিক চিন্তা হলো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি। তো এটা হচ্ছে মানুষের সৃষ্টির শুরু থেকেই মানুষ এই চিন্তা করে আমাদের শরীরই বা কি দিয়ে তৈরি। হ্যাঁ, আমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এ নিয়ে বহু চিন্তা ভাবনা করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন এই ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি হয়েছে। তাহলে আগে মনে করতো মানুষ, অর্থাৎ এটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছি, আগে মানুষ মনে করতো এটা মূলত তোমার এরিস্টটলের সময়ের এটা থিওরি ছিল। গ্রিক দার্শনিক এরিস্টটল মূলত এই 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 কনসেপ্ট দিয়েছিলেন, এই ধারণাটা দিয়েছিলেন কে? এরিস্টটল। এরিস্টটল অর্থাৎ ওনার এই কথাবার্তা, ওনার আগে আরো মানুষ অন্য চিন্তা ভাবনা করতো, কিন্তু ওনার এই জিনিসটা উনি বলছিলেন। তো তো ওনার ধারণা ছিল এটাই, এগুলো আছে মৌলিক পদার্থ, বাকি সবকিছু আছে এগুলো দিয়ে তৈরি। কিন্তু এখন তো আমরা জানি যে এই কথা, ওনার কথাটা সঠিক, ধারণাটা সঠিক ছিল না। তো গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, এর নাম দেন অ্যাটম। তাহলে এখানে এমসিকিউ হচ্ছে অ্যাটম নামটা কে দিয়েছেন? অ্যাটম নামটা সর্বপ্রথম দিয়েছেন ডেমোক্রিটাস, এবং তিনি বলেছিলেন যে প্রত্যেক পদার্থের একটা ছোট্ট একক আছে। আহ, কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি, এবং সে সময়ের সবচেয়ে সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছে এরিস্টটল এটার বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, তো ওই যে এরিস্টটল উনি বলেছিলেন যে মাটি, পানি এবং আগুন হচ্ছে মৌলিক পদার্থ। এই জন্য ডেমোক্রিটাসের যে ওই থিওরিটা, উনি এক, বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারেন নাই, দুই, ওনার চেয়ে বড় বিজ্ঞানী, ওই সময় প্রতিষ্ঠিত বিজ্ঞানী ছিলেন এরিস্টটল, তিনি বলেছিলেন যে না, মাটি, পানি, বায়ুই আছে এবং আগুন হচ্ছে মৌলিক পদার্থ, এগুলো দিয়ে সব তৈরি। তাই দেখা গেছে ডেমোক্রিটাসের এই কথাটা তখন সাধারণ মানুষ গ্রহণ করে নাই, তাই এটি গ্রহণযোগ্যতা পায়নি। প্রায় 2500 বছর পর, অর্থাৎ 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাসের ধারণা প্রসূত পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। এই মতবাদ অনুসারে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই একক পরমাণুর নাম দেন অ্যাটম, অর্থাৎ পরমাণু। এই অ্যাটম শব্দের অর্থ হচ্ছে কি পরমাণু। তাহলে এই নামটা বিজ্ঞানী ডাল্টন ডেমোক্রিটাসের সম্মানেই কি এই নামটা দেন। তাহলে অ্যাটম নামকরণটা করছে ডাল্টন, কিন্তু সর্বপ্রথম এই নামটা দিয়েছিলেন ডেমোক্রিটাস। তো পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। তাহলে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ আগের ধারণা, ডাল্টন বলছিলেন যে পরমাণুকে ভাগ করা যাবে না, কিন্তু ওনার কথাটাও শেষ পর্যন্ত কি হয়, ভুল প্রমাণিত হয়। পরমাণুকে ভাঙলে আমরা জানি এদের ভাঙলে পরমাণুর চেয়ে ক্ষুদ্র কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ পরমাণু কতগুলো ক্ষুদ্রতর কণার সমন্বয়ে গঠিত। পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল, পরমাণুর সাংগঠনিক কণাসমূহ, পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাহলে হয়তো বা ভবিষ্যতে ইলেকট্রনকেও ভাঙা যেতে পারে, সেই দিন হয়তো খুব বেশি নেই। তো আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। তো এরপর হচ্ছে 3.2 অণু ও পরমাণু। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে। তাহলে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে বলা আছে পরমাণু, এর মধ্যে গুণাগুণ বজায় থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত জানবে।
দুটি অক্সিজেন পরমাণু অর্থাৎ ও, অক্সিজেনের সংকেত হচ্ছে ও, পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেনের অণু অর্থাৎ O2 তৈরি হয়। আবার একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে, যেমন O2। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগের অণু বলে, যেমন কার্বন ডাই অক্সাইড। এইখানে তাহলে একটা জিনিস, একটা পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে এই যে অণু পরমাণু, আবার পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন আসে। তাহলে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো নিয়ে যদি একটুখানি কথা বলি, সেটা হচ্ছে যে পদার্থ দুই ধরনের। কিছু পদার্থ আছে যেটাকে আমরা ভাঙবো, একটা বড় পদার্থ, এটাকে আমরা ভাঙবো, ভাঙতে 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 ওর এমন একটা ছোট্ট অংশ পাবো যেটাকে ভাঙলে ওই পদার্থটা আর থাকবে না, না থেকে কি হবে, ইলেকট্রন পাবো, প্রোটন পাবো আর নিউট্রন পাবো। তাহলে ওই পদার্থগুলোকে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়ার আগ পর্যন্ত ওই পদার্থের মতো করেই কণাগুলো পাওয়া যাবে। অর্থাৎ ওই বড় পদার্থটার যেরকম বৈশিষ্ট্য হবে, ওই ইলেকট্রন প্রোটন পাওয়ার আগ মুহূর্তের যে কণাটা, অর্থাৎ যে লাস্ট ছোট কণাটা থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া গেল, সেটার বৈশিষ্ট্য সেম হবে। তখন ওই এই পদার্থটাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। আর এই যে লাস্ট যে কণাটা, ওই যে কণা থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া গেল, সেইটাকে বলা হচ্ছে পরমাণু। তাহলে মৌলিক পদার্থের যে সবচেয়ে ছোট কণা পরমাণু, সেইটাকে ভাঙলে সরাসরি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এই রকম পদার্থ প্রকৃতিতে 118টা আছে। না, মোট 18টা আছে, 118টা, প্রকৃতিতে 98টা, আর 20টা সংশ্লেষণ করে বানানো হয়েছে। এরপর আর এক ধরনের পদার্থ আছে, যে পদার্থটাকে আমরা ভাঙতেছি, ভাঙতে 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 ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে, ছোট হচ্ছে, এরকম হইতে হইতে এমন একটা পর্যায়ে আসতেছে, যেই পর্যায়ে এই 118টার মতো, 118টা থেকে এই যে সবচেয়ে ছোট্ট যে পরমাণুটুকু পাওয়া গেছে, ওর চেয়ে বড় অংশ না, শুধু এই পরমাণু। তাহলে এইরকম এক বা একাধিক মৌলের এক বা একাধিক সংখ্যক কি পাওয়া যাচ্ছে, পরমাণু পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে যখন আর একটা পরমাণু পাওয়া গেল, তখন ডেফিনেটলি এই পদার্থটা আর থাকলো না। এই পদার্থটা না থেকে কোনটা হয়ে গেল, এই পদার্থটা কি হয়ে গেল, ওই যে আলাদা আলাদা দুইটা মৌলিক পদার্থ পাওয়া গেছে, সেই দুইটা মৌলিক পদার্থের পরমাণু পাওয়া গেছে, যেটাকে ভাঙলে কি পাওয়া যাবে, আবার ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যাবে। ঠিক আছে? যে পরমাণুটাকে ভাঙলে সরাসরি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যাবে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে অণু। ঠিক আছে? তাহলে অণু, তাহলে মৌলিক পদার্থের পরমাণু হওয়া পসিবল, অণু হওয়া পসিবল কেন? এরকম পরমাণু দুইটা যুক্ত হইলে কি হইতে পারে, একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেনের অণু হইল, অর্থাৎ লাস্ট যে অংশটা, এই অংশের কি আগের একটা ফেসই কি হইতে পারে, সেটাকে আমরা অণু বলতে পারি। আমরা এখানে ভাঙতে 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 পরমাণু পাইছি না মৌলিক পদার্থের ক্ষেত্রে। তাহলে যে ক্ষেত্রে ভেঙে পরমাণু পেলাম, তার লাস্ট যে স্টেপ, যেটাকে ভেঙে দুইটা পেয়ে একটা পরমাণু হয়েছে, তাহলে ওইটাকে আমরা কি বলতে পারি, অণু বলতে পারি। বাট যৌগিক পদার্থ, এই যেটাকে আমরা যে যৌগিক পদার্থ বলছি, যেটাকে ভাঙলে একাধিক কি পাওয়া গেল, পরমাণু বলে, এই যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষা করে এই রকম পরমাণু পাওয়া পসিবল না। এইরকম কি পাওয়া যাবে, অণু পাওয়া যাবে। এই অণুর মধ্যে যৌগিক পদার্থের সেই বৈশিষ্ট্য থাকবে, কিন্তু যখন এটাকে ভেঙে ফেলা হবে, লাস্ট অপশন এটা, এইটাকে ভাঙলে কি হবে, আলাদা আলাদা মৌলিক পদার্থ পাওয়া যাবে। তার মানে ওই যৌগিক পদার্থ আর থাকলো না। এই জন্য আমরা বলি যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে এই রকম সবচেয়ে ছোট কণা হচ্ছে কি, পরমাণু। এখন এটাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে। আর দুনিয়ার সমস্ত পদার্থের ইলেকট্রন প্রোটন নিউট্রন সেম, এগুলো আলাদা কোনো জিনিস না। আবার যৌগিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে এই রকম লাস্ট কণাটার নাম হচ্ছে অণু। তখন অণুকে ভাঙলে মৌলিক পদার্থ পাওয়া যায়। এই জন্য বলা হচ্ছে, তাহলে কি কনক্লুশনে আসলাম আমরা, মৌলিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে সবচেয়ে ছোট কণা পরমাণু, আর যৌগিক পদার্থের বৈশিষ্ট্য ধারণকারী সবচেয়ে ছোট কণা আছে অণু। যৌগিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে এরকম পরমাণু পাওয়া পসিবল না, কিন্তু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে এরকম অণু পাওয়া পসিবল। কেন? তখন দুইটা পরমাণু মিলেই তো অণু হয়। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, সমস্ত পদার্থের ইলেকট্রন প্রোটন নিউট্রন একই জিনিস। তাহলে আলাদা আলাদা হয় কি করে, এদের গঠন, বিন্যাস এবং সংখ্যা, মেইনলি এদের সংখ্যার উপর নির্ভর করে। এটা পরবর্তীতে তোমরা দেখবা, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন পদার্থ
মৌলিক পদার্থ তৈরি হয় এবং সেগুলো মিলে যৌগিক পদার্থ তৈরি হয়। তাহলে আমরা অণু কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি, অণু কি, পরমাণু কি, এই জিনিসগুলো বুঝলাম। আর এখানে তাহলে মৌলিক পদার্থের অণুর সাথে কি হবে, একই বৈশিষ্ট্যের দুইটা পরমাণু যখন মিলে যাবে তখন সেটা হবে কি, যেমন একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু হয়, তাহলে এটাকে মৌলিক পদার্থের অণু বলা হবে। তো মৌলিক পদার্থের অণু আবার যখন হাইড্রোজেন দুইটা আর একটা অক্সিজেন মিলে কি হবে, H2O তখন হবে, তখন এটা অণু, এটা হচ্ছে যৌগিক পদার্থের অণু। তাহলে মৌলিক পদার্থের অণুও হয় পরমাণু হয়, যৌগিক পদার্থের শুধু অণু হয়, যৌগিক পদার্থের পরমাণু হয় না। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপর এই যে 118টা মৌলিক পদার্থ আছে, তো এই 118টা মৌলিক পদার্থ দিয়ে দুনিয়ার সমস্ত পদার্থ তৈরি হয়। এই জন্য এদেরকে, এই 118টাকে আলাদা আলাদাভাবে চেনার জন্য এর কিছু প্রতীক ব্যবহার করা আছে। যাই হোক, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম, এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেনের জন্য শুধু এইচ নেওয়া হয়েছে, অক্সিজেনের জন্য ও, নাইট্রোজেনের জন্য শুধু এন। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রথমত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। তাহলে এটা হচ্ছে জেনারেলি ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে, এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে বড় হাতের এইচ, বড় হাতের ও, বড় হাতের এন। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, কার্বনের প্রতীক সি এবং অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। এরপর হচ্ছে, যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। তো ইংরেজিতে বর্ণমালা 26টা আর মৌল তো 118টা, সেক্ষেত্রে রিপিট তো হবেই। তো তখন কি করা হয়, যে আগে আছে, যাকে আগে আবিষ্কার করা হয়েছে সেটাতে একটা অক্ষর হবে, আর পরেরগুলোতে পরের আরেকটা অক্ষর মিলে দুইটা হবে। সেক্ষেত্রে নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর হবে এবং নামের অন্য একটি অক্ষর হবে ছোট হাতে। তাহলে একটা বড় হাতের লেখা হবে আর একটা ছোট হাতের লেখা হবে। যেমন কার্বনে সি তো হয়ে গেছে, এখন ক্লোরিনেও কি আছে, সি আছে। ক্লোরিনের জন্য সিএইচ নেওয়ার কথা, কিন্তু ওরা সুবিধাজনক একটা নাম নিয়েছে সিএল, যেটা মনে রাখা সুবিধা। ক্যালসিয়ামেও সি আছে, তাহলে এখানে আবার সিএল নাইনি, সিএল অলরেডি ওখানে নিয়ে আছে, এখানে সি এ নিয়ে আছে, ক্যালসিয়াম। ঠিক আছে, এরপর কোবাল্টেও সি আছে, তাহলে কোবাল্টের ক্ষেত্রে সিও নেওয়া হয়েছে। ক্যাডমিয়ামেও সি আছে, 118টার মধ্যে সি এ তো সব, তাহলে ক্যাডমিয়ামের জন্য সি, তাহলে এখানে আবার সি এ নেওয়া হয়নি, তখন এ অলরেডি ক্যালসিয়ামে নেওয়া হয়ে গেছে, এখানে ডি নেওয়া হয়েছে। অর্থাৎ যে বর্ণগুলো ওই জিনিসটার মধ্যে, ক্যাডমিয়াম ডটাই এখানে কি হচ্ছে, প্রাধান্য পাচ্ছে। ক্যালসিয়াম সি এ, ক্লোরিন এখানে এলটা প্রাধান্য পাচ্ছে। যে ক্রোমিয়াম এখানে আবার সি এইচ না নিয়ে সি আর নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম সি দিয়ে মোট 6টা, 118টার মধ্যে তো 6টাই এখানে চলে গেল। ঠিক আছে, তো এইভাবে নামগুলো করা হয়, নামকরণ করা হয়েছে। আর কিছু কিছু মৌল আছে তাদের নাম আবার কি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। ইংরেজি নামে অনেক গোলমাল, যেমন ওখানেই 6টা পাওয়া গেছে। তো সোডিয়াম, যেমন সোডিয়ামের ক্ষেত্রে, আর সোডিয়াম তো এস হওয়ার কথা, কিন্তু সোডিয়ামে আমরা সবাই জানি এন এ। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, তাহলে নেট্রিয়াম থেকে নেওয়া হয়েছে এন এ। কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম। ঠিক আছে, কপারের ইংরেজি নাম হচ্ছে, কপারের ইংরেজি হচ্ছে সিও পিপি ইয়ার, কপার। তাহলে এখান থেকে সিও নেওয়া হয় নাই, তখন আবার কোবাল্টের সাথেই মিলে যাবে, কোবাল্টে সিও আছে, তো সিপি নেওয়া যায়, তো সিও পি নেওয়া যায়। যাই হোক, কিছু ল্যাটিন নাম নিয়েছে সিও, কিউপ্রাম। পটাশিয়ামের নাম হচ্ছে কেলিয়াম। ঠিক আছে, এখান থেকে কে নেওয়া হয়েছে জাস্ট। সিলভারের নাম আছে আর্জেন্টাম, এজি নেওয়া হয়েছে ওখান থেকে। টিনের ল্যাটিন নাম আছে স্টানাম, স্টানাম থেকে এস আর এখান থেকে এন নেওয়া হয়েছে। অ্যান্টিমনি হচ্ছে স্টিবিয়াম, এখান থেকে এস আর বি নেওয়া হয়েছে। গোল্ড হচ্ছে অরাম, তাহলে গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, ওখান থেকে এ প্রথম দুইটা নেওয়া হয়েছে, এ আর ইউ। লেড হচ্ছে ইংরেজি নাম, এর ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। ঠিক আছে, প্লাম্বাম, এখানে পি বি নেওয়া হয়েছে, পি আর বি নেওয়া হয়েছে। টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম, উলফ্রাম থেকে শুধুই ডাব্লিউ নেওয়া হয়েছে। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম থেকে এফ ই নেওয়া হয়েছে, আমরা সবাই জানি এটা আয়রনের সংকেত এফ ই। আর মার্কারি, যেটা এটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে, মার্কারির
তোমার নাম, ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজিরাম। হাইড্রাজিরাম থেকে নেওয়া হয়েছে এইচসি, হাইড্রা থেকে হাইড্রাজিরাম মার্কারি। এটা বিশেষ করে মনে রাখবা, এটা পরীক্ষায় আসে অনেক সময়। তাহলে প্রতীক গেল, তাহলে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ প্রতীক গেল। তাহলে যৌগিক পদার্থের মধ্যে যে একাধিক মৌলিক পদার্থ আছে সেগুলোকে সংক্ষেপে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে সংকেত। তাহলে হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটি হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেনের পরমাণু আছে। তাহলে অণুকে এবং পরমাণুকে প্রকাশ করা হয়, শুধু নাম দিয়ে পরমাণু প্রকাশ হয়, শুধু নাম দিয়ে কি প্রকাশ হয়, পরমাণু প্রকাশ হয়। কিন্তু বেশিরভাগ পদার্থই পরমাণু হিসেবে থাকে না, থাকে কি অণু হিসেবে। যৌগিক পদার্থ তো ডেফিনেটলি অণু হিসেবেই থাকবে, ইভেন মৌলিক পদার্থগুলোই পরমাণু হিসেবে থাকে না, তারা অণু হিসেবেই থাকে। তো সেক্ষেত্রে একটা পদার্থকে চেনার জন্য অণুর সংকেতটা কি জরুরি। আমরা তো সংকেত জানলাম, সংকেত দিয়ে পরমাণু বোঝাই, সেটা বুঝলাম। তাহলে একটা মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করতে হয়। তো এটার জন্য এটাকে বলা হয় সংকেত। তাহলে একটা সংকেতের মধ্যে কি থাকবে, এক বা একাধিক, একটাও থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একাধিক পরমাণু থাকবে, ঠিক আছে। তো এটা লেখার একটা নিয়ম আছে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা অণুতে দুইটা কি থাকে, হাইড্রোজেনের পরমাণু থাকে। এই জন্য একটা এইচ দিয়ে একটা হাইড্রোজেনের পরমাণু বোঝায়, আর H2 দিয়ে দুইটা হাইড্রোজেনের পরমাণু, এবং এই দুইটা হাইড্রোজেনের পরমাণু দিয়ে একটা হাইড্রোজেনের অণু তৈরি হয়। তাহলে H2 দিয়ে কি বোঝায়, হাইড্রোজেনের অণু বোঝায়, ঠিক আছে। আবার পানির একটি অণুকে প্রকাশ করার জন্য H2O ব্যবহার করা হয়, তার কারণ পানিতে কি থাকে, দুইটা হাইড্রোজেন থাকে, আর দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু থাকে। এক একটা অক্ষর দিয়ে এক একটা পরমাণু বোঝায়। তাহলে দুইটা, তাহলে এইচ দিয়ে এখানে 2 দেওয়া হয়, মানে যে জয়টা আছে তার ছোট সাফিক্স দিয়ে 2 দিয়ে ওটা বোঝানো হয়। ওয়ান আর ওয়ান 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 দেওয়া হয় না, ঠিক আছে। তো এগুলো আরও নিয়ম আছে তো এই সংকেত লেখার। তো এর অর্থ হচ্ছে, তো এই জিনিসটার অর্থ হচ্ছে যে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। পাশের তালিকায় সাধারণ কয়েকটি সংকেত দেখানো হয়েছে। তাহলে দেখো অণুর সংকেত এগুলো। নাইট্রোজেনের ক্ষেত্রে দুইটা থাকে, তাহলে একটা নাইট্রোজেনের অণুতে নাইট্রোজেন পরমাণু থাকে কয়টা, দুইটি, এই জন্য N2। অ্যামোনিয়া একটা হচ্ছে যৌগিক পদার্থ, এর যে সবচেয়ে ছোট কণা অণু, তার একটা অণুতে একটা নাইট্রোজেন থাকে আর তিনটি হাইড্রোজেন থাকে, এই জন্য লেখা আছে NH3 এইচ এর পাশে, আর ওয়ানটা লেখা হয় না। ক্লোরিন একটা ক্লোরিনের অণুতে দুইটা ক্লোরিনের পরমাণু থাকে, এই জন্য Cl2। সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, একটা সালফার পরমাণু থাকে, আর চারটা থাকে অক্সিজেন পরমাণু। এগুলো সবই আছে এক একটা অক্ষর এগুলো। তাহলে এগুলো প্রত্যেকটাই আছে এক একটা কি মৌলিক পদার্থ। Cl ছোট হাতের অক্ষরগুলো তার সামনেরটা দিয়ে একটা পরমাণু বোঝাবে। তাহলে মানে যতটা বড় হাতের অক্ষর থাকবে আমরা বুঝবো ততটি পরমাণু আছে। একটা মৌলের সংকেতে কয়টা পরমাণু আছে এটা বোঝার উপায় আছে, বড় হাতের অক্ষর যে কয়টা থাকবে সেই কয়টি হবে তার পরমাণুর সংখ্যা। তখন ছোট হাতের অক্ষরটা তার সামনের বড় হাতের অক্ষর নিয়ে একটা তৈরি করছে। যেমন এই যে এলটা ছোট হাতের, এই এল কিন্তু একা কিছু প্রকাশ করে নাই, এই এল আর সামনের বড় হাতের সি মিলে এসে একটা ক্লোরিন। তাহলে একটা মৌলে কয়টা পরমাণু আছে বোঝার জন্য সংকেত থেকে আমরা বড় হাতের অক্ষর গুনবো কয়টা আছে। বড় হাতের অক্ষর এখানে একটা দুইটা তিনটা। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বড় হাতের অক্ষর এইচ, বড় হাতের অক্ষর সি, আর এল কিন্তু এটা ছোট হাতের, সেক্ষেত্রে এইচ মিলে একটা সিএল। তাহলে এখানে হাইড্রোজেন একটা আছে, ক্লোরিন আছে একটা, এই জন্য সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। তো এর পরের যে অংশটা সেটা হচ্ছে কি পরমাণুর সাংগঠনিক কণা, দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যান অ্যাটম। তাহলে অ্যাটমে কি কি থাকে আমরা জানি, একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি। অর্থাৎ এখন আমরা দেখব পরমাণুর ভিতরে তাহলে কি থাকে। অণুর ভিতরে তো থাকলো পরমাণু, তাহলে পরমাণুটাকে ভাঙলে কি হয় যেটা আমরা আগেই দেখছি। তাহলে একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণুতে তিনটি করে কণা থাকে অ্যাটলিস্ট। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো নাম তোমরা শুনছো। এই কণাগুলোকে পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণা বলে। তাহলে একটা পদার্থের ফান্ডামেন্টাল যে এলিমেন্ট বা ফান্ডামেন্টাল যে পার্টিকেল এটা কয়টা, তিনটা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটার বাইরেও অনেক কিছু থাকে কিন্তু এই তিনটা হচ্ছে স্থায়ী কণা। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। তাহলে জিনিসটা বোঝা গেল অনেকটা কেমন এইরকম, যে মাঝখানে কি থাকে, একটা ছোট্ট জিনিস থাকে, সেখানে প্রোটন এবং
নিউট্রনগুলো থাকে, ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন থাকে। আর বাইরের দিকে থাকে কি ইলেকট্রন, এগুলো এই জিনিসটাকে কেন্দ্র করে কি করতে থাকে, সে ঘুরতে থাকে। তাহলে মোটামুটি একটা কি পাওয়া গেল, ফরমেশন পাওয়া গেল একটা পরমাণুর মধ্যে এই জিনিসটা থাকে। তো ইলেকট্রনের পরিচয়, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক। মৌলিক কণিকা মূলত তিনটা, তার মধ্যে একটা পরমাণু, একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ বা আধান, এবং চার্জ বা আধান কি জিনিস, চার্জ বা আধান হচ্ছে মৌলিক কণার একটা মৌলিক বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় চার্জ বা আধান। এই ক্ষেত্রে ইলেকট্রনের যে চার্জ বা আধান সেটা হচ্ছে প্রোটনের চেয়ে বিপরীত। এই জন্য প্রোটনেরটাকে ধনাত্মক ধরা হয়েছে, ইলেকট্রনেরটাকে ঋণাত্মক ধরা হয়েছে। উল্টাটাও ধরতে পারতো, যেটা আবিষ্কার করছে সেই ধরছে। তো এর যে আধান, এর আধানের পরিমাণ আছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। একে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ছোট ই, ছোট হাতের ই, এটা অবশ্যই মাথায় রাখবা, ছোট হাতের ই। একটি ইলেকট্রনের ভর আছে 9.1 × 10⁻28 কেজি, সরি গ্রাম। আর কেজিতে এটা হয় 31 হবে। অনেক সময় কেজিতেও আসে, অনেক সময়, তাহলে এটা গ্রামে দেওয়া আছে, আর যদি কেজিতে হয়তো তাহলে এখানে হলো 31 কেজি, 9.11 × 10⁻31 কেজি। এগুলো তোমরা মাথায় রাখবা। এবং এর আপেক্ষিক আধান, এর, এখন এই দেখো, এর প্রকৃত আধান হচ্ছে এটা, ইলেকট্রনের প্রকৃত আধান এইটা। কিন্তু এই জিনিসটা সবসময় মনে রাখা বা সবসময় ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসা ঝামেলা। এবং চার্জ সবসময় ইলেকট্রন ছাড়া অন্য কোথাও, মানে চার্জ পাইতে হলে ইলেকট্রনকেই পাইতে হবে, এই জন্য এটাকে 1 ধরা হয়, -1। এখন -1 ধরে উপকারিতা কি, এখন যদি দুইটা ইলেকট্রন হয় তাহলে তার চার্জ হবে কি -2 × এইটা, যদি তিনটা ইলেকট্রন হয় তাহলে 3 × এইটা, এইরকম করে তার কি করা যাবে, হিসাব করা যাবে। তাহলে ইলেকট্রনটাকে এই জন্য হিসাবের সুবিধার্থে 1 ধরে হয়েছে, ঠিক আছে। এরপর এর ভর আছে, এতটুকু জিনিসের আবার ভরও আছে, আমরা দেখলাম। এর ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম, তাই এর আপেক্ষিক ভরকে 0 ধরা হয়। তাহলে প্রোটনের একটা একটা পরমাণুর যে ভর, তাহলে একটা পরমাণুর ভারী জিনিসগুলো প্রোটন এবং নিউট্রন থাকতেছে কোথায়, কেন্দ্রে, এবং বাইরে হালকা জিনিস ইলেকট্রন। এবং এই যে বাইরের ইলেকট্রন, এই ইলেকট্রনের তুলনায় ভিতরের প্রোটন এবং নিউট্রনগুলো 1840 গুণ ভারী। তার মানে কি, এটাকে হিসাব, এদের তুলনায়, এদের যদিও প্রোটন নিউট্রনেরও তো ওয়েট খুব বেশি তা না, ওদের ওয়েটও খুব কম, কিন্তু ওদের তুলনায় ইলেকট্রনটা কি প্রায় 2000 গুণ কম। তাহলে শুধু এদেরকে হিসাব করলেই চলে, ওইটাকে আলাদা করে আর হিসাব করার দরকার নেই। এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর, তার কিন্তু প্রকৃত ভর একটা আছে, কিন্তু আপেক্ষিকভাবে এটাকে হিসাবের সুবিধার্থে 0 ধরা হয়েছে। তাহলে পরমাণুর ভর আমরা কাকে বলবো, ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনের ভরটাই হবে পরমাণুর ভর, ইলেকট্রনের ভরটাকে সেখানে হিসাব করা হবে না, ওটাকে বাদ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এর আপেক্ষিক ভর হচ্ছে কি 0, ঠিক আছে। তো এইগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে প্রোটন। প্রোটন জিনিসটা হলো, প্রোটন হলো পরমাণুর আরেকটি মৌলিক কণিকা যার চার্জ হচ্ছে ধনাত্মক। তাহলে চার্জ হচ্ছে আর একটা মৌলিক বৈশিষ্ট্য, আমরা একটু আগেই বললাম, ইলেকট্রনেরটাকে ঋণাত্মক ধরে নেওয়া হয়েছে আর প্রোটনেরটাকে ধনাত্মক ধরে নেওয়া হয়েছে। এটা একটা তাদের একটা মৌলিক বৈশিষ্ট্য। এটার কারণে তারা একজনকে আকর্ষণ বিকর্ষণ করে, নিজেদেরকে করে বিকর্ষণ, অন্যকে করে আকর্ষণ। এই আধানের পরিমাণ এত, তাহলে আধানের পরিমাণটা সেম। তাহলে ইলেকট্রন এবং প্রোটনের ভর আলাদা, আমরা দেখলাম 1840 গুণ হালকা হচ্ছে প্রোটন, প্রোটনের তুলনায় ইলেকট্রন, বাট আধানটা কিন্তু সমান। দেখো এটাও 1.6 × 10⁻19 কুলম্ব। ওইটা ছিল নেগেটিভ আর এটা হলো পজিটিভ, তবে এটা পজিটিভ ধরা হয়েছে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এখানে সবচেয়ে বড় যে এমসিকিউতে ভুল হয়, ই সবাই ছোট হাতের ই দেয়, কিন্তু প্রোটনে এসে কনফিউজড হয়ে যাও সবাই, আমি নিজেই ভুল করেছিলাম ক্লাস 9-এ থাকতে। তাহলে প্রোটনের প্রতীকটা হচ্ছে ছোট হাতের পি, বড় হাতের পি না। এখন ছোট হাতের পি আর বড় হাতের পি এর মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে, এখন তোমরা বলো দেখি কোনটা কোন হাতের পি। এই ভিতরেরটাই হচ্ছে বড় হাতের পি, আর বাইরেরটাই হচ্ছে ছোট হাতের পি। ছোট হাতের পি, এই যে ছোট হাতের পিতে একটুখানি কি থাকবে, এই যে একটুখানি অংশ বাড়ানো থাকবে ছোট হাতের পিতে। ছোট হাতের পিতে এইরকম একটা অংশ বাড়ানো থাকবে, আর বড় হাতের পিতে থাকবে কি এরকম। আর টাইপিংয়ে এমনিতেও ছোট বড় করা থাকে। তো তারপর তোমরা এই জিনিসগুলো হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে মাথায় রাখবা, এটা অনেকেই হয়তো বা জানে না। একটি প্রোটনের ভর হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম। তাহলে এর ভরও খুবই কম, তাহলে এটা কেজি এককে হবে, 1.6 থাকবে, আর কেজি দিয়ে এটা 3 দ্বারা 3 কি হয়ে যাবে,
মাইনাস হয়ে যাবে, তাহলে -27 হবে, যেহেতু কেজিতে আমরা প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে কেজিতে কিন্তু 1.67 ইন্টু 10⁻24 না 27। এগুলো পরীক্ষায় দুই এককেই দেয়। প্রোটনের আপেক্ষিক আধান +1 ধরা হয়েছে, তাহলে এটা আপেক্ষিক আধান ধরা হয়েছে +1, ইলেকট্রনেরটাকে ধরা হয়েছিল -1। আর আপেক্ষিক ভর, প্রোটনের আপেক্ষিক ভরকে ধরা হয়েছে 1, নিউট্রনেরটাও 1। তো আর ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হয়েছে 0। ঠিক আছে, এরপর হচ্ছে নিউট্রন। নিউট্রন হলো পরমাণুর যে তৃতীয় মৌলিক কণিকা, এর কোনো আধান বা চার্জ নাই। ঠিক আছে, যে বৈশিষ্ট্যটা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আছে, একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ বলা আছে, নিউট্রনের এইরকম কোনো বৈশিষ্ট্য নেই, সে এই ধরনের কোনো আকর্ষণ বিকিরণে অংশ নেয় না। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন আছে, তাহলে এই নিউট্রন জিনিসটা নাই শুধু কোথায়? হাইড্রোজেনে। হাইড্রোজেনে শুধু কি আছে? হাইড্রোজেনে শুধু শুধু হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে। ঠিক আছে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন আর একটা প্রোটন আছে। আর হাইড্রোজেনের কিছু আইসোটোপ আছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, সেগুলোতে আবার নিউট্রন আছে। এটা হাইড্রোজেনের কি আর একটা নাম, ওগুলোকে আইসোটোপ বলা হয়। এগুলো আমরা আস্তে আস্তে সবই পড়বো। তো যেটা মেইন হাইড্রোজেন, ওইটাতে কি থাকে না? নিউট্রন থাকে না। বাকি সমস্ত মৌলে নিউট্রন থাকে। একে এন দ্বারা প্রকাশ করা, এটাও ছোট হাতের এন, এটা হচ্ছে কি স্মল হাতের স্মল লেটার এন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এর ভর হচ্ছে প্রোটনের চেয়ে সামান্য বেশি। এই সামান্য বেশিটা কেমন? এটাকে অনেক সময় বলা হয় ওই 1.675 or 6.3 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এই যে সামান্য, এই যে এইখানে কি 3, তারপরও এগুলোর পরে দুইটারই পরে আরও সংখ্যা আছে, এগুলো আপেক্ষিকভাবে এরকম ধরা হয়েছে, কিন্তু এগুলো আসন্ন মান ধরা হয়েছে, আরও পিছনে কি আরও সংখ্যা থাকে। নিউটনের যেহেতু কোনো আধান নাই, এই জন্য এর আধানটা হচ্ছে 0 এবং এর আপেক্ষিক ভর ধরা হয়েছে 1। প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর ধরা হয়েছে 1। ঠিক আছে, এখানে সুন্দর একটা চার্ট দিয়েছে এরা এখানে। এটা মৌলিক কণিকাগুলোর একটা লিস্ট। এই লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই কি করবা, মুখস্থ রাখবা। সেটা হচ্ছে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ছোট হাতের ই, প্রোটনের হচ্ছে ছোট হাতের পি, নিউট্রনের হচ্ছে ছোট হাতের এন, সবগুলোই আছে স্মল লেটার। আর ইলেকট্রনের যে আধান, এটা হচ্ছে প্রকৃত আধান, এটা হচ্ছে এক্সুয়াল আধান। এক্সুয়াল আধান কত? এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস 10⁻, এই যে পড়বা। আর নিউট্রনের এক্সুয়াল আধান আছে 0। আর আপেক্ষিক আধান, তো আপেক্ষিক আধান সবসময় তার এত বড় হিসাব করা যায় না, তাহলে এইটাকে কি ধরা হয়েছে? -1, আর এটাকে ধরা হয়েছে +1। ঠিক আছে, তো যেহেতু সমান সমান শুধু প্লাস এবং মাইনাস, এই জন্য এটা। আর ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে এটা। আর প্রোটনের প্রকৃত ভর, এখানে 3 আর এখানে 5। আচ্ছা আচ্ছা, এখানে 3 আর এখানে 5, এটা হচ্ছে ডিফারেন্স। জাস্ট আমি ওখানে ভুল লিখছিলাম। তো আপেক্ষিক আধানটা হচ্ছে কত? 0। নিউটনের আপেক্ষিক আধান 0। আর আপেক্ষিক ভর, ইলেকট্রনের দেখো অ্যাকচুয়াল ভর আছে, কিন্তু হিসাবে এখানে সাধারণত পরমাণুর ভর হিসাব করার সময় এই ভরটা কি করা হয়? কাউন্ট করা হয় না। তোমরা দেখবে পারমাণবিক ভর সবসময় ইলেকট্রন এবং প্রোটনের যোগফলটাই বলা হবে, তোমার ইয়াকে বলা হবে না, ইলেকট্রনের সংখ্যাটাকে হিসাব করা হবে না। এই জন্য আপেক্ষিকভাবে এটাকে 0 ধরা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারও একটা ভর আছে। আর প্রোটন এবং নিউট্রনেরটাকেই অ্যাকচুয়ালি কি করা হয়? হিসাব করা হয়। 1 ধরা হয়েছে, তাহলে এখানে যেহেতু সেম সেম ধরা হয়ে গেছে, তার কারণ এখানে মানটা মোটামুটি কি একই। ঠিক আছে, এরপর দেখো এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ অ্যাটমিক নাম্বার। কি জিনিস এটা? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এগুলো হচ্ছে কেমিস্ট্রির বেসিক। কেমিস্ট্রি মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা জানা লাগবেই। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে পারমাণবিক সংখ্যা জিনিসটা কি? কোনো মৌলের প্রোটনের সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক নাম্বার, এবং পারমাণবিক নাম্বারটাই হচ্ছে একটা মৌলের কি পরিচয়। পারমাণবিক নাম্বার একটা মৌলের পরিচয়। যেমন প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা কি থাকে? রোল নাম্বার থাকে, এটাই তার স্কুলে পরিচয় বা কলেজে পরিচয় বা ভার্সিটিতে পরিচয়। ঠিক সেই রকম পরমাণুর ক্ষেত্রে, মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু সংখ্যাটা হচ্ছে তার সিরিয়াল নাম্বার, এবং এটাই হচ্ছে তার পরিচয়। ঠিক আছে, এটাকে মুখস্থ করতে হবে তোমাদের সবাই। প্রত্যেকটা মৌলের সিরিয়ালগুলো মুখস্থ করলে তাদের পরমাণু সংখ্যা মুখস্থ হয়ে যাবে। পরমাণুর সংখ্যাগুলো অনুযায়ী তাদের সিরিয়ালগুলো করা হয়েছে। যেমন হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, আর হাইড্রোজেনের থাকে একটি, ওই জন্য ও আগে, হিলিয়াম পরে। তারপর লিথিয়ামের 3টা থাকে, ওই জন্য সে 3rd নম্বরে। তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে,
তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। এই যে কোনো পরমাণুর পরিচয় হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাই পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি নাম্বারও বলা যেতে পারে, মানে অনেকটা রোল নাম্বারের মতো বা আইডি নাম্বার, এটাই হচ্ছে ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি হাইড্রোজেন। তার মানে পারমাণবিক সংখ্যা যখন 1 হবে তার মানে একটা প্রোটন কার আছে? হাইড্রোজেনের। পারমাণবিক সংখ্যা 2 তার মানে প্রোটন 2টা কার আছে? হিলিয়াম। তাহলে পারমাণবিক সংখ্যা থেকে ওর অনেকগুলো পরিচয় পাওয়া যায়। পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটি ফ্লোরিন, তখন ফ্লোরিনের ইয়াতে নিউক্লিয়াসে 9টি প্রোটন থাকে। অর্থাৎ পারমাণবিক সংখ্যায় কোনো মৌলের আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেডটা হচ্ছে কি বড় হাতের জেড, এটা আবার বড় হাতের জেড। তাহলে ছোট হাতের পি জয়টা থাকে সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যার পারমাণবিক সংখ্যা 9 তাহলে তার জন্য জেড এর মান হচ্ছে কত? তাহলে কারো জেড এর মান যদি 9 হয় তাহলে বুঝবো সেখানে প্রোটন আছে কয়টা, পি এর সংখ্যা আছে কয়টা? 9টা। তাহলে প্রোটন আছে 9টা। বিক্রিয়ায় অংশগ্রহণ না করলে তার ইলেকট্রনও 9টা থাকে। এটা আসতেছি আমরা আস্তে আস্তে। যেহেতু প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাহিরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তাহলে এই যে আসলো। তাহলে যদি কোনো মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, একা একা কোনো মৌলিক পদার্থ থাকে, তখন এর কেন্দ্রে এই যে কয়টা প্রোটন থাকবে এর বাইরের কক্ষপথে ঠিক সেই কয়টাই কি থাকবে? সমপরিমাণ বিপরীত চার্জ থাকবে। ঠিক আছে, বাইরে। এবং এইগুলো কি বিভিন্ন ইলেকট্রনগুলো সবসময় একই জায়গায় থাকবে তা না, বিভিন্ন জায়গায় ঘূর্ণনশীল থাকবে, কোনোটা কাছে কোনোটা দূরে, কিন্তু মোট চার্জটা শূন্য হওয়ার জন্য যতটি প্রোটন লাগবে, তাহলে এখানে কি প্রোটন যদি থাকে তাহলে এটা কি হবে? -9 হবে, +9 হবে। আপেক্ষিক চার্জ যদি 9টা প্রোটন থাকে তাহলে কি -9 হওয়ার জন্য কি 9টা ইলেকট্রন লাগবে। তাহলে কি হবে? আপেক্ষিক চার্জ -9 হবে। তাহলে প্রকৃত চার্জও সেম হয়ে যাবে, কিন্তু বিপরীত চিহ্ন, তাই শূন্য হয়ে যাবে। তাহলে তাহলে এই জন্য একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় কি চার্জ নিরপেক্ষ, তার কারণ কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে বাইরে ঠিক সে কয়টাই তার থাকে, ইলেকট্রন থাকে। এরপর আছে ভর সংখ্যা বা ম্যাস নাম্বার। তো কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে আমরা দেখলাম যে একটা পরমাণুর ইলেকট্রনের ভরটাকে তো কি করা হয় না, হিসাব করা হয় না। হিসাব করা হয় কার ভরকে? প্রোটন এবং নিউট্রনকে। তাহলে ভর সংখ্যা বলা হচ্ছে কেন, প্রকৃত ভর না বলে? ভর সংখ্যা হচ্ছে এরকম, মনে করো যে একটাতে 3টা প্রোটন আর 3টা নিউট্রন আছে, তাহলে মোট 6টা হইলো। তাহলে এই যে মানে কে কে ভর ক্যারি করতেছে, ভর ক্যারি করতেছে কে কে? প্রোটন আর নিউট্রন। তাহলে এই ভর ক্যারি করা জিনিস তার মধ্যে কয়টা আছে? 6টা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে প্রকৃত ভর কত হবে? 6 গুণন ওই যে ভর ক্যারি করা জিনিসগুলোর ভর কত? 1.67 ইন্টু 5/3, যেটাই দাও না কেন 10 ইনভার্স 27 কেজি। এই যে তাহলে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যাটা হচ্ছে যে একটা পদার্থের ভর তৈরিকারী কণার সংখ্যা। ভর তৈরিকারী কণাকে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে এই জন্য বলা আছে ভর সংখ্যা। তো ভর সংখ্যা জানা থাকলে তার প্রকৃত ভরও জানা যাবে। ঠিক আছে, তো ভর সংখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মৌলের জন্য। তো ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এগুলো প্রতীকগুলো মাথায় রাখতে হবে। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে তার ভর সংখ্যা এ থেকে আমরা যদি জেড বের করি তাহলে তা কি পাবো? নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এটা একটা ইকুয়েশন হিসেবে মাথায় রাখতে পারো। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, তার প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে বুঝতে হবে তার নিউট্রন আছে কতটা? 12টা। এটাতে নিউট্রন সংখ্যা সবসময় প্রোটন সংখ্যার সমান থাকবে বিষয়টা তা না, নিউট্রন সংখ্যা কম বেশি হতে পারে। আর নিউট্রনের কোনো চার্জ নেই, এই জন্য এটা শুধু ভর বাড়ায় কিন্তু আধানের উপর কোনো ইফেক্ট ফেলে না। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বামে লেখা হয় এবং পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপরে লেখা হয়। যেমন সোডিয়াম পরমাণুর প্রতীক Na, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23, এটাকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। তাহলে যে কোনো একটা জিনিসকে আমরা এইভাবে জেনারেলি প্রকাশ করতে পারি। তার প্রতীক যদি হয় এইটা, তাহলে এই প্রতীকের নিচে বাম পাশে নিচে এখানে লেখা হবে তার কি? জেড। এখানে কি লেখা হবে? জেড।
আর উপরে লেখা হবে কি তার এ। তাহলে এই যে এইভাবে একটা পরমাণুকে কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখান থেকে আমরা যদি বিক্রিয়া অংশগ্রহণ না করে পরমাণুর সব জিনিস পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাবো প্রোটন সংখ্যা হচ্ছে কার সমান, জেড এর সমান। জেড যতটি ততটি প্রোটন থাকবে, ইলেকট্রনও থাকবে জেড এর সমান, আর নিউট্রন থাকবে কার সমান, এ মাইনাস জেড এর সমান। তো এইভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে পারবো, অথবা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা থাকলে আমরা তার এরকম একটা সংকেত বের করতে পারবো। যেমন ওরা উদাহরণ হিসেবে এখানে দিয়েছে তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1। এখানে নিউট্রন সংখ্যা কি থাকে না, নিউট্রন এ মাইনাস জেড সমান 0, কারণ এখানে এন 0, প্রোটন একটাই আছে, ভর সংখ্যাও 1, তার মানে নিউট্রন ওখানে নাই। এটা লেখা হবে H11। হিলিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 2, কিন্তু প্রোটন সংখ্যাও, ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন সংখ্যা 2, তার মানে এখানে নিউট্রন আছে কয়টা, 2টা হবে, এ মাইনাস জেড সমান 2 হবে। তো নিচে লেখা হয়েছে প্রোটন সংখ্যা আর উপরে কি ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। তাহলে এটা থেকে এটা বাদ দিলে তার প্রোটন নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। এখন নিউট্রন সংখ্যা কখনো সমান হয়, কখনো বেশি হয়, কম হয় না জেনারেলি, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রেই থাকে না, বাকি সবার ক্ষেত্রেই। তাহলে এখানে দেখো কিছু কাজ দিয়েছে, এখানে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা গণনা করো। তাহলে লিথিয়ামে এটা আছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক নাম্বার, এটাই আছে তার ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন হচ্ছে এখানে কি 3, প্রোটনও কত, এটাই তো 3 বললাম। আর ভর সংখ্যা হচ্ছে কত এখানে 7, ভর সংখ্যা 7। আর এন কত হবে, এন হচ্ছে 7 থেকে কত বাদ দিবে 4, 3 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে এন হচ্ছে কত 4, নিউটন সংখ্যা 4। এখানে নিউটন সংখ্যা গণনা করতে বলেন, তারপর আমি দেখাইলাম। তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, তখন এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে তার ভর সংখ্যা এ। তাহলে এখান থেকে এইটা থেকে এটা যদি বাদ দেই, এ থেকে যদি আমরা জেড বাদ দিই, তাহলে তার নিউটন সংখ্যা পাবো। তাহলে এখানে এগুলো গণনা করা গেল। তো এর পরের যে অংশটা সেটা হচ্ছে পরমাণুর মডেল। তো পরমাণুর যে গঠন, আমরা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দেখলাম, কিন্তু এই পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনগুলো কিভাবে থাকে তার একটা হিন্টস দেওয়া হয়েছে, যে মাঝখানে প্রোটন এবং নিউট্রন থাকে, তারপর বাইরে থাকে ইলেকট্রন। তো এই জিনিসটা তো একদিনে আবিষ্কার হয়নি, এটা আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। অনেকগুলো বিজ্ঞানী এর গঠন সম্পর্কে ধারণা করছে, পরীক্ষা করছে, করে বিভিন্ন ফলাফল পাইছে। তো অনেকজন অনেক ধরনের মডেল দিয়ে, এটাকে বলা হয় মডেল, অর্থাৎ একটা জিনিস কিভাবে গঠিত হয় বা হবে বা গঠিত হয়ে আছে, এই জিনিসটাকে চিত্রায়িত করে দেখানোর নামটাই হচ্ছে কি মডেল তৈরি করা, মডেল। তো এই মডেলও পরমাণুর ক্ষেত্রে এরকম অনেক বিজ্ঞানী অনেক ধরনের মডেল দিয়েছেন, তার মধ্যে গ্রহণযোগ্য কিছু মডেল নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এই কোনো মডেল, এই মডেলগুলোর কোনোটাই কিন্তু বাস্তবের সাথে 100% মিল নাই। তবে এগুলো কি হয়েছে, আজকের যে পরমাণুর মডেল, এক্সাক্ট মডেলটা আমরা পাইছি, এটার পিছনে কি ছিল, এই মডেলগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এই জন্য এগুলো সম্পর্কে জানতে হবে।